আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আছি আদিবা রহমান রিফা। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আজকে আমরা যে কবিতাটি পড়বো সেটা হচ্ছে জীবনানন্দ দাশের সেই দিন এই মাঠ কবিতাটি। খুব ছোট্ট একটা কবিতা, কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসে খুব কালজয়ী একটা স্থান দখল করে আছে এই কবিতাটাই। হ্যাঁ, যখন কবিতাটি পড়বে তখন আসলে বুঝতে পারবে কবিতাটির তাৎপর্য কেন এখন অবধি আমাদের জন্য প্রাসঙ্গিক এবং কেন কবিতাটিকে একটা খুব বাংলা সাহিত্যের সাহিত্য ভান্ডারের মধ্যে খুব রত্ন হিসেবে কল্পনা করা হয়। ঠিক আছে, যেহেতু জীবনানন্দ দাশের কবিতা, আমরা কালক্ষেপণ করে সরাসরি জীবনানন্দ দাশকে নিয়ে জানবো। ঠিক আছে, আমি শিওর তোমরা সবাই নাম শুনেছো জীবনানন্দ দাশের এবং অলরেডি কিছু কবিতা পড়েও এসেছো জীবনানন্দ দাশের। চলো আমরা এই মানুষটিকে নিয়ে কিছু কথা জানি। দেখো, জীবনানন্দ দাশ 1899 সালে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। কত সালে জন্ম? 1899, অর্থাৎ আমাদের নজরুলের জন্ম এবং জীবনানন্দের জন্ম কিন্তু একই সালে। তার পিতার নাম সত্যানন্দ দাশ, মাতা কুসুম কুমারী দাস। কুসুম কুমারী দাসও ছিলেন একজন স্বভাব কবি। স্বভাব কবি অর্থাৎ জীবনানন্দ দাশের মা যে ছিলেন কুসুম কুমারী দাস, তিনি ছিলেন স্বভাব কবি। স্বভাব কবি অর্থাৎ কি? সহজাত ভাবেই যিনি কবি। ঠিক আছে, কোনো এফোর্টলেসলি যিনি হচ্ছে দৈনন্দিন জীবন একজন কবি হয়ে উঠেছিলেন তার নিজের চেষ্টায়। ঠিক আছে, এরকম একজন মানুষ ছিলেন কুসুম কুমারী দাস। আমরা হচ্ছে ছোটবেলায় একটা কবিতা পড়ে এসেছি, আদর্শ ছেলে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এই কবিতাটি কিন্তু এই কুসুম কুমারী দাস লিখেছিলেন, যিনি কিনা আমাদের জীবনানন্দ দাশের মা। ঠিক আছে, জীবনানন্দ দাশ বরিশাল ব্রজমোহন কলেজ, কলকাতার প্রেসিডেন্সি কলেজে শিক্ষা লাভ করেন। 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে MA ডিগ্রি লাভের পর তিনি অধ্যাপনা শুরু করেন। অর্থাৎ দেখো, আমাদের বরিশালে তার জন্ম জীবনানন্দ দাশের এবং বরিশালের ব্রজমোহন স্কুলে এবং ব্রজমোহন কলেজেই তিনি পড়ছেন। এরপরে তিনি 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে MA ডিগ্রি লাভ করেন। ঠিক আছে, এবং পরবর্তীতে অধ্যাপনা শুরু করেন। সুদীর্ঘকাল তিনি অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন। জীবনানন্দ দাশ প্রধানত আধুনিক জীবন চেতনার কবি। এখানে আমরা একটু ফুল স্টপ দিব। আধুনিক জীবন চেতনার কবি হিসেবে পরিচিত, এখানে আমরা একটু থামবো। কেন থামবো? দেখো, কেন জীবনানন্দ দাশকে হচ্ছে আধুনিক জীবন চেতনার কবি বলা হয়। ওনার জন্মসালটা খেয়াল করো, 1899, অর্থাৎ উনি কিন্তু 1930 বা 30-এর দশকে, গেল শতকের 30-এর দশকে ওনার কবিতাগুলো ফেমাস হচ্ছে বা ওনার কবিতাগুলোর একটা জোয়ার আসছে। কিন্তু ওই সময় অবধি কিন্তু আমরা বাঙালিরা রবীন্দ্র বলয় থেকে বের হতে পারিনি। রবীন্দ্র বলয় কি? যে রবীন্দ্রনাথের সাহিত্য তৈরির যে একটা সিস্টেম ছিল, রবীন্দ্রনাথ কিন্তু খুবই কাল্পনিক কথা লিখতেন কিছু, এবং অনেক জায়গায় রবীন্দ্রনাথ নিজেই স্বীকার করে গিয়েছেন যে সমাজের সব ধরনের চরিত্র প্রতিনিধিত্ব তার হচ্ছে সাহিত্যে পাওয়া যায় না। কারণ তিনি ব্যক্তিগতভাবে তিনি জমিদার পরিবারের সন্তান ছিলেন এবং কলকাতায় বেড়ে ওঠা, কলকাতায় জন্ম। এই কারণেই হয়তো গ্রামের একদম প্রান্তিক মানুষগুলো বা সমাজের যে প্রত্যেকটা চরিত্রের রিপ্রেজেন্টেশন আমরা রবীন্দ্র সাহিত্যে পাই না। এই যে সময়টার কথা আমরা বলছি, যখন জীবনানন্দ দাশ লেখা শুরু করছেন, তখনও কিন্তু বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের প্রভাব অনেক বেশি। যারাই লেখেন রবীন্দ্রনাথের মতো লেখার চেষ্টা করেন। হ্যাঁ, নতুন যে কোনো ধারা সৃষ্টি হতে পারে সেটা কারো মাথায় আসে না। তখন কিছু কবি, তাদেরকে বলা হতো পঞ্চপাণ্ডব। এই পঞ্চপাণ্ডবের দলে ছিলেন আমাদের জীবনানন্দ দাশও। তারা একটা নতুন ধারার প্রবর্তনা করলেন, যেই ধারার মধ্যে সমাজের সবগুলো মানুষের কথা আসবে এবং সেই প্রাচীন প্রথা, সেই জমিদার প্রথা বা সামন্তবাদের ওই জায়গাগুলো থেকে বের হয়ে এসে যারা জীবনের কথা বলবে, যারা দৈনন্দিন জীবনের যে হচ্ছে সহজাত প্রবৃত্তি মানুষের, সেগুলোর কথা বলবে। মানুষের ছোট ছোট সুখ দুঃখ এবং মানুষের যে সর্বোপরি বেঁচে থাকার স্ট্রাগল, মানুষ হিসেবে সার্ভাইভ করার যে স্ট্রাগল, সেগুলোর কথা বলবে। এই ঘরানার কয়েকজন কবির যখন আবির্ভাব ঘটে,
তার মধ্যে আমরা দেখতে পারি জীবনানন্দ দাশকে। এই জন্য জীবনানন্দ দাশকে বলা হয় আধুনিক জীবন চেতনার কবি, যিনি জীবনের কথা বলেছেন, যিনি হচ্ছে একবারে বাস্তববাদী একটা লেন্স থেকে তোমার জীবনকে দেখার চেষ্টা করেছেন। হ্যাঁ, আসলে জীবনের স্ট্রাগল গুলো কি, মানুষ হিসেবে বেঁচে থাকার স্ট্রাগল গুলো কি, এই জন্যই তিনি আধুনিক জীবন চেতনার কবি। এটা মনে রাখবে, এটা এমসিকিউতে আসে। বাংলার প্রকৃতির রূপ বৈচিত্র্যে কবি নিমগ্ন চিত্ত, অর্থাৎ এই যে জীবনানন্দ দাশের সাহিত্যের একটা বড় অংশ জুড়ে আছে কিন্তু বাংলার প্রকৃতি। আমরা পড়েছি না আবার আসিব ফিরে কবিতাটি, আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, অর্থাৎ বাংলার প্রকৃতিকে ভালোবেসে সেই চিরায়ত বাংলার প্রকৃতির প্রতি তোমার নিজেকে আত্মসমর্পণ করে কবি সাহিত্য রচনা করেছেন। এবং জীবনানন্দ দাশের কবিতায় ঘুরে ফিরে কিন্তু বারবার বাংলার প্রকৃতির বিভিন্ন চিত্র, বিভিন্ন প্রতীক এসেছে। এই যে আমরা যেমন হচ্ছে আবার আসিব ফিরে কবিতাটায় তিনি নিজেকে ভোরের কাক বলেছেন, কখনো কুয়াশা বলেছেন, কখনো আবার হচ্ছে নিজেকে সাদা হংসের সাথে তুলনা করেছেন। এরকম বিভিন্ন কাব্যগ্রন্থ যদি আমরা দেখি জীবনানন্দ দাশের, আমরা দেখব যে বাংলার প্রকৃতির বিভিন্ন প্রতীক বা বিভিন্ন সিম্বল তার পুরো সাহিত্য জগতে ছড়িয়ে আছে। হ্যাঁ, তুমি ঝরা পালক বলো বা যে কাব্যগ্রন্থের কথাই বলো, সবগুলো কিন্তু প্রকৃতি কেন্দ্রিক, মানুষের যে জীবন, প্রকৃতি কিভাবে মানুষের জীবনে প্রভাব ফেলে সেগুলো উনি দেখানোর চেষ্টা করেছেন। এই জন্য বলা হয় যে প্রকৃতির রূপ বৈচিত্র্যে তিনি নিমগ্ন চিত্র। কবির দৃষ্টিতে বাংলাদেশ এক অনন্য রূপসী, এদেশের গাছপালা, লতাগুল্ম, ফুল পাখি তার আজন্ম প্রিয়। তার রচিত গ্রন্থ দেখো ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, 7টি তারার তিমির, কবিতার কথা, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা, মাল্যবান, সুতীর্থ ইত্যাদি। 1954 সালের 14 অক্টোবর জীবনানন্দ দাশ কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং 22 অক্টোবর মৃত্যুবরণ করেন। অর্থাৎ 1954 সালে একটা ট্রাম দুর্ঘটনায় উনি হচ্ছে আহত হয়ে মৃত্যুবরণ করেন। এখন দেখো, এর আগে একটা লাইন, সেটা হচ্ছে যে তোমার ওনার যে রচিত গ্রন্থগুলো সেগুলো তো মনে রাখতেই হবে, এমসিকিউ এবং জ্ঞানের জন্য ইম্পর্টেন্ট। আর একটা জিনিস, ওই যে ওনাকে রূপসী বাংলার কবি বলা হয়, ঠিক আছে, আমি এখানে লিখলাম রূপসী বাংলার কবি। এবং জন্মসাল এবং মৃত্যুসাল নিয়ে আমি একটু লিখে নিয়ে তারপর তোমাদের জীবনানন্দ দাশের মৃত্যুটার দিকে আমরা একটু দৃষ্টিপাত করব। জন্ম দেখছি আমরা 1899 এবং মৃত্যু কত সালে বলতো? 1954 সালে। খুব অল্প সময় বেঁচে ছিলেন, কিন্তু এই অল্প সময়ের মধ্যে বাংলা সাহিত্যকে উনি প্রচন্ড পরিমাণে প্রাচুর্যমণ্ডিত করে গিয়েছেন, এনরিচড করে গিয়েছেন তার সাহিত্যের মাধ্যমে। দেখো, বলা হয় যে উনি একটা ট্রাম দুর্ঘটনায় মারা যান। হ্যাঁ, ট্রাম কিন্তু কলকাতার রাস্তায় চলে, খুবই ধীর গতিতে চলে। ট্রাম লাইনে বা ট্রাম দুর্ঘটনায় যে আসলে কোনো মানুষের মৃত্যু হতে পারে এটা কেউ কখনো বিশ্বাস করে না। কিন্তু হচ্ছে অনেকে বলে যে সে হয়তো আত্মহত্যা করেছিল, অনেকে বলা হয় সে অনেক সময় বলা হয় যে তিনি হয়তো ওখানে সুগার ফল করে উনি পড়ে গিয়েছিলেন। যাই হোক না কেন, কিন্তু এটা স্বাভাবিক মৃত্যু ছিল না, কবির স্বাভাবিক দুর্ঘটনা ছিল না, এটা প্রায় সবাই স্বীকার করেন, ঠিক আছে। তো তিনি খুবই ব্যক্তিগত জীবনে খুবই একজন দুঃখী কবি ছিলেন। এবং আমি জীবনানন্দ দাশের কবি পরিচিতিটা এত ইলাবোরেট করছি কেন, কারণ তার কবিতাটা যখন তুমি পড়বে সেই দিন এই মাঠ, সেখানে তুমি জীবনানন্দ দাশের ওই জীবন চেতনাটাকে পাবে। এই জন্য তোমাদের জানতে হবে আসলে তার জীবন চেতনাটা কিরকম ছিল, তিনি ব্যক্তিগতভাবে কিরকম ছিল। বললামই যে তিনি ব্যক্তিগতভাবে খুব একজন দুঃখী কবি ছিলেন এবং তিনি খুব অর্থ সংকটে ভুগেছেন এক সময়, এবং তার মৃত্যুও হয়, কিন্তু যখন হয় তখনও সে মৃত্যু অর্থ সংকটের সাথে লড়াই করছিলেন। তার ওয়াইফ ছিলেন লাবণ্য দাস, তিনি পরবর্তীতে লিখে গিয়েছেন তাদের অর্থ সংকটের কথা। এই তো, এখন আসি আমরা মূল কবিতায়, ঠিক আছে। দেখো কি বলছে এখানে। প্রথমেই কবিতাটা পড়ার আগে মনে রাখতে হবে কবিতাটাতে
জীবনানন্দ দাশের দর্শন প্রকাশ পেয়েছে। জীবন নিয়ে, মৃত্যু নিয়ে, স্বপ্ন নিয়ে জীবনানন্দ দাশের যে দর্শন সেগুলো প্রকাশ পেয়েছে এই কবিতাটিতে। শুরুতেই বলছে দেখো, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। সেই দিন মানে কোন দিন? যেই দিন কবি কল্পনা করছেন এমন একটা দিন যেদিন তার মৃত্যু হয়েছে। ঠিক আছে, যখন জীবনানন্দ দাশ আজকে, ধরো সিনারিওটা কল্পনা করো, জীবনানন্দ দাশ একটা মাঠে বসে আছেন। মাঠে কি থাকে? সাধারণত অনেক মানুষ থাকে। এরকম অনেক মানুষের ভিড়ে উনি বসে চিন্তা করছেন যে আমি যেই দিন মারা যাব, অর্থাৎ সেই দিন, এটা কোন জিনিসটাকে সিগনিফাই করছে? কবির মৃত্যু দিন। কবির মৃত্যুদিন। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের অর্থাৎ সে কল্পনা করছে যে আমি যেদিন মারা যাব সেই দিনও এই মাঠটা, আজকে যে মাঠে এত মানুষ বসে আছে, এত মানুষের কোলাহল, সেই মাঠটা স্তব্ধ মানে কি? নিশ্চুপ বা চুপ হয়ে যাবে না। চুপ হয়ে যাবে না সেটা আমি জানি। অর্থাৎ এখন যে মানুষগুলো কোলাহলে মুখর করে রাখছে মাঠটাকে, সেই দিনও কিছু মানুষ এরকম করেই হচ্ছে মাঠটাকে কোলাহল মুখর করে রাখবে। আমার মৃত্যু এই মাঠটাকে স্তব্ধ করতে পারবে না, এটাই কবি বলছেন। এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। অর্থাৎ কি বলছে? যে এই নদী কি সারফেসে অবস্থান করে, তাই না? নিচে অবস্থান করছে সমতল ভূমির, আর নক্ষত্র কি উপরে। তাহলে নক্ষত্রের নিচে যে নদীটা, সেই নদীটাকে চিন্তা করা হচ্ছে, অর্থাৎ আকাশ। এখানে নক্ষত্রের নিচের নদী বলতে তোমার, নক্ষত্রের তলের নদী বলতে আকাশের তলে যে নদীটা। ঠিক আছে, আকাশের নিচের নদীটার কথা কল্পনা করা হচ্ছে যে অর্থাৎ এই যে নক্ষত্রপূর্ণ বা তারা প্রজ্বলিত যে আকাশটা, সেটার তল দিয়ে যে নদীটা বয়ে গিয়েছে, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। অর্থাৎ নক্ষত্রের তলে এই নদীটা সেদিনও স্বপ্ন দেখবে। ঠিক আছে, কারণ কারো মৃত্যুতেই আসলে অন্য কারো স্বপ্ন দেখা থেমে যায় না, শুধুমাত্র যে মানুষটা মারা যায় তার স্বপ্নগুলো থেমে যায়। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। অর্থাৎ কি বলছে দেখো, বেশিক্ষণ না, 15 মিনিট। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। অর্থাৎ বলছে যে আমি যেদিন থাকবো না সেদিন এই মাঠটাও স্তব্ধ হবে না, আমি জানি। নক্ষত্রের তলে এই যে নদীটা, সেই নদীটাও স্বপ্ন দেখা ছাড়বে না, সেদিনও দেখিবে স্বপ্ন। অর্থাৎ এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন, সেদিনও এই নক্ষত্রের নিচে নদীটা স্বপ্ন দেখবে। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। মানুষের যে স্বপ্ন, এটাকে কবি সোনার স্বপ্ন হিসেবে কল্পনা করছেন। ঠিক আছে, এই জায়গাটা খেয়াল করো, সোনার স্বপ্নের স্বাদ। অর্থাৎ স্বপ্ন দেখা আমরা তো একটা পজিটিভ অর্থে ব্যবহার করি, তাই না? আমরা স্বপ্ন দেখি আমরা বড় হয়ে এটা হব, আমরা স্বপ্ন দেখি আমরা বড় হয়ে ডাক্তার হব, বড় হয়ে ডিপ্লোম্যাট হব, তাই না? এই যে স্বপ্ন দেখা, এখানে কিন্তু স্বপ্ন বলতে ওই যে অ্যাবসার্ড যেগুলো ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখা হয় ওটাকে বলা হচ্ছে না। এখানে স্বপ্ন হচ্ছে তোমার মনের যে স্বাদ। ঠিক আছে, এখানে সোনার স্বপ্ন হচ্ছে মনের বাসনাকে বোঝাচ্ছে। মনের যে তোমার সুপ্ত বাসনাগুলো, অর্থাৎ তুমি বড় হয়ে কিছু হতে চাও, তোমার জীবনের যে স্বপ্ন, সেগুলোকে বোঝাচ্ছে। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। স্বাদ মানে কি বলতো? ইচ্ছা। অর্থাৎ তোমার যে মনের বাসনাগুলো পরিপূর্ণ করার যে ইচ্ছাটা, সেটা পৃথিবীতে কবে আর ঝরে, মানে পৃথিবীতে কবে আর শেষ হয়। কবে আর ঝরে বলতে কবে শেষ হয় বোঝাচ্ছে। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে। কবি নিজেই নিজেকে প্রশ্ন করছেন যে আমি চলে যাব বলে, অর্থাৎ আমার যখন মৃত্যু হবে তখন চালতা ফুল কি আর শিশিরের জলে ভিজবে না। দেখো এখানে কবি খুব সুন্দর একটা মেটাফোর বা খুব সুন্দর একটা সিম্বল ব্যবহার করলেন, চালতা ফুল। চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে।
সকালবেলা ভোরবেলা যখন কুয়াশা পড়ে শিশিরের জন্ম নেয় আর কি, তখন চালতা ফুলটার গায়ে শিশিরগুলো লেগে যেরকম একটা মোহনীয় আবহের সৃষ্টি হয় সেটার কথা চিন্তা করছেন। দেখো কবি কিন্তু এখানে যেগুলো প্রচলিত ফুল, গোলাপ খুব খুব ওভার হাইপড একটা ফুল, বা রজনীগন্ধা খুব ওভার হাইপড একটা ফুল, এই ফুলগুলোর কথা চিন্তা করতে পারতেন, করলেন না। উনি কি চিন্তা করছেন? চালতা ফুলের কথা। চালতা ফুল কিন্তু খুব মানে গ্রাম বাংলার একদম মাঠে ঘাটে দেখা যায় এরকম একটা ফুল, ঠিক আছে? বাড়ির উঠোন দিয়ে বয়ে যাচ্ছে, কারো বাড়ির তোমার চালের উপর, ঘরের চালের উপর চালতা ফুল ফুটে। তো চালতা ফুল খুব সাধারণ একটা ফুল, গোলাপ বা হচ্ছে রজনীগন্ধার মতো হেভি ওয়েট ফুল না। কিন্তু এই যে চালতা ফুল, এই সিম্বলটা ব্যবহার করার মাধ্যমে জীবনের যে দৈনন্দিনিকতা বা হচ্ছে জীবনের যে নিত্য নৈমিত্তিক যে ছুটে চলা, সেটার প্রবাহকে কবি বুঝাচ্ছেন, ঠিক আছে? চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে? অর্থাৎ দেখো, নরম গন্ধ শব্দটার অর্থ কি? এরকম একটা সুন্দর একটা সুবাতাস, ঠিক আছে? নরম গন্ধ হচ্ছে সুন্দর গন্ধ, বা নরম গন্ধ দিয়ে কি বোঝাচ্ছে? যে গন্ধটা তোমার নাকে কটু ঠেকে না বা খারাপ লাগে না, খুব ভালো লাগে, একটু আরাম লাগে, যে গন্ধটা, মৃদু গন্ধটা পেলে, সেই নরম গন্ধ বা মৃদু গন্ধটার কথা বলছে। যে আমি যেদিন চলে যাব সেদিন কি আর চালতা ফুল শিশিরের জলে ভিজবে না? সেদিন কি তোমার নরম গন্ধের ঢেউয়ে আমি চালতা ফুলের যে সুবাস বা চালতা ফুলের যে সুবাস, ওটা কি আমি তোমার হালকাভাবে আমার পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়বে না? চালতা ফুলের যে তোমার ঘ্রাণ, ওটা কিন্তু খুব হালকা বা খুব অল্প, এই জন্যই ওটাকে নরম গন্ধ বা সুন্দর একটা মৃদু গন্ধ বলছে, ঠিক আছে? এরপর বলছে দেখো, লক্ষ্মী প্যাঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে? লক্ষ্মী প্যাঁচা বলতে এখানে পুরুষ লক্ষ্মী প্যাঁচাকে বোঝাচ্ছে। আচ্ছা, পুরুষ প্যাঁচা, লক্ষ্মী প্যাঁচা কিসের প্রতীক বলতো? লক্ষ্মী, লক্ষ্মী শব্দটার অর্থ কি? ভালো বা যেটা মঙ্গল বয়ে আনে। লক্ষ্মী প্যাঁচার গান হচ্ছে মঙ্গলের গান বা মঙ্গল বার্তা হিসেবে কল্পনা করা হয়। তাহলে লক্ষ্মী প্যাঁচার যে গান, ওটাকে কি বলা হয়? মঙ্গল বার্তা। অর্থাৎ তোমার সভ্যতার জন্য, তোমার সমাজের জন্য যা কিছু ভালো, সেই সব কিছুকে, মানে সেই সব কিছুর আশু সম্ভাবনাকে প্রকাশ করছে তোমার এখানে লক্ষ্মী প্যাঁচার গানের মাধ্যমে। কি বলছে? যে লক্ষ্মী প্যাঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে? অর্থাৎ পুরুষ যে লক্ষ্মী প্যাঁচাটা, সেই লক্ষ্মী প্যাঁচাটা কি তার স্ত্রী লক্ষ্মী প্যাঁচা যেটা, বা তার যে সঙ্গিনী লক্ষ্মী প্যাঁচা, তার তরে বা তার জন্য কি গান গাবে না আমি যেদিন থাকবো না এই পৃথিবীতে? কবি নিজে নিজেকে প্রশ্ন করছেন, কিন্তু কবি কিন্তু জানেন এই প্রশ্নগুলো সবগুলোর উত্তরই কি বলতো? না। অর্থাৎ কবির মারা যাওয়া বা কবির পৃথিবীতে না থাকা কিন্তু কারো মনে কোনো ধরনের প্রভাব ফেলবে না, বা প্রকৃতির যে নিত্য নৈমিকতা সেটাতে কোনো ধরনের প্রভাব ফেলবে না। তাহলে কি বলছে? তরের জন্য কি বললাম? জন্যে, ঠিক আছে? জিজ্ঞাসা করছে যে লক্ষ্মী প্যাঁচা গান গাইবে নাকি তার লক্ষ্মীটির তরে? অর্থাৎ পৃথিবীতে যত কিছু মঙ্গলজনক, যা কিছু ভালো, সবকিছুর যে বার্তা দেয় যে লক্ষ্মীটি, তার লক্ষ্মী প্যাঁচাটি তার লক্ষ্মীর তরে বা তার সঙ্গী পাখিটির জন্য গান গেয়ে সে কি গান গাওয়া বন্ধ করে দিবে? এরকম একটা প্রশ্ন করছে সে। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে? দেখো আবার ওই লাইনটা বলছে যে আমাদের যে মনের যে তীব্র বাসনাগুলো, আমাদের যে স্বপ্ন, অনেক ধরনের স্বপ্ন দেখি, এটা হতে চাই, ওটা হতে চাই, এই জিনিসগুলোর স্বাদ পৃথিবীতে আসলে কখনো শেষ হয় না। পৃথিবীতে যতদিন পৃথিবী থাকবে ততদিন মানুষের স্বপ্ন দেখা থাকবে। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব। দেখো কি বলছে? শান্ত বাতি। শান্ত বাতি বলতে কি বোঝাচ্ছে? যেই বাতিটা তোমার চোখের জন্য খুব আরামদায়ক, বা চোখে খুব তোমার তীব্র, যে বাতিটা তীব্রভাবে ঠেকছে না যে বাতিটা তোমার চোখে। অর্থাৎ এখানে কি? তীব্র নয় যে বাতি। শান্ত বাতি বলতে তীব্র নয় যে বাতি। ভিজে গন্ধ, এখানে ভিজে গন্ধ বলতে হয়েছে আবার নরম গন্ধ, যেটা বললাম মিষ্টি, খুব সুন্দর হালকা একটা ঘ্রাণ, ওটার কথা বলছে। ভিজে গন্ধ হচ্ছে মৃদু ঘ্রাণ,
ঠিক আছে, যেটা তোমার নাকে খুব বেশি কটু থাকে না, তোমার জন্য খুব আরামদায়ক, এরকম একটা গন্ধের কথা বলছে। মৃদু কলরব অর্থাৎ হালকা, আমরা মানুষের আনাগোনা শব্দ শুনছি, মানুষের দূরে কোথাও মানুষ কথা বলছে, এরকম একটা আমরা সিনারিও কল্পনা করছে আর কি কবি। খেয়া নৌকোগুলো এসে লেগেছে চরের খুব কাছে, অর্থাৎ দেখো এরকম একটা সিনারিও কল্পনা করছে যে রাতের বেলা যখন হচ্ছে বাতিটা মানে চারদিকে রাস্তায় বাতি জ্বলছে, কিন্তু সেই বাতিগুলো খুব তীব্রভাবে তোমার চোখে প্রতিফলিত হচ্ছে না, চারদিকে খুব সুন্দর একটা হালকা একটা ঘ্রাণ, কিসের ঘ্রাণ তুমি ধরতে পারছো না, হালকা তুমি মানুষের আওয়াজ কলরব শুনছো, কিন্তু আওয়াজটা খুব মৃদু কলরব, হ্যাঁ, খুব বেশি কানে তোমার ঠেকছে না যে আওয়াজটা। এরকম একটা রাতে খেয়া নৌকো মানে কি ছোট নৌকা, ঠিক আছে, খেয়া নৌকা শব্দটার অর্থ ছোট নৌকা বা ডিঙি নৌকা। খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে, নদীর যে চর সেখানেই তো হচ্ছে তোমার নৌকাগুলোকে প্লেস করা হয়, এই জন্য বলছে যে তোমার খেয়া নৌকা ছোট ছোট নৌকাগুলো এরকম একটা রাতে এসে ভিড়েছে তোমার চরের খুব কাছে। ভিড়েছে মানে লেগেছে মানে কি ভিড়েছে আর কি। পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল, অর্থাৎ এই যে আমি এতক্ষণ যে কবি যে লাইনগুলো বললেন, চালতা ফুলের কথা বলছেন, চালতা ফুল তো খুব একটা সাধারণ ফুল, বললাম যে মানুষের ঘরে ঘরে ফুটে, মানুষের বাড়ির বারান্দা দিয়ে ফুটে, মানুষের ঘরের চালের উপর ফুটে, অর্থাৎ আমাদের জীবনের যে দৈনন্দিন যে আচরণগুলো সবকিছুকে এই লাইনগুলো কিন্তু প্রতিফলিত করছে, যেগুলো কিন্তু আমাদের চারপাশে সবসময় ঘটছে, কিন্তু আমরা খুব বিশেষভাবে জিনিসগুলোকে খেয়াল করি না, কারণ এটা আমরা এগুলোতেই অভ্যস্ত, কিন্তু কবি এই জিনিসগুলোকে নিয়ে আসছেন এখানে, নিয়ে এসে দেখো বলছে যে পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল। এই যে এক একটা গল্প, চালতা ফুলের মধ্যে যে শিশিরের পানি পড়ছে এটাকে কবি একটা গল্প বলছেন, এই যে মৃদু গন্ধটা ছড়িয়ে পড়ছে এটাকে কবি একটা গল্প বলছেন, এই যে খেয়া নৌকোগুলো চরের খুব কাছে এসে ভিড়েছে এটাকে কবি একটা গল্প বলছেন। এই গল্পগুলো বেঁচে রবে চিরকাল, এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। দেখো এশিরীয় এবং বেবিলন দুটা সভ্যতার কথা বলা হচ্ছে এই লাইনে, ঠিক আছে, সভ্যতা ক্ষয়িষ্ণু, অর্থাৎ সভ্যতা যে সবসময় মানে একটার পর একটা সভ্যতা ভেঙে নতুন নতুন সভ্যতা তৈরি হয় এটার কথা বলছে, যে দেখো এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। এশিরিয়া এবং বেবিলনীয় যে সভ্যতা, এত বড় বড় সভ্যতা ছিল, কিন্তু এগুলো কিন্তু ঠিকই ছাই হয়ে গিয়েছে, হ্যাঁ, মাটির সাথে মিশে গিয়েছে, এটার পরবর্তীতে নতুন সভ্যতার সৃষ্টি হয়েছে, এবং আমাদের কিন্তু পথ চলা থেমে নেই, যে এত বড় বড় সভ্যতা ধ্বংস হয়েছে তার বদলে কি হয়েছে, নতুন সভ্যতার সৃষ্টি হয়েছে, মানুষ আবার নতুন ভাবে নিজেদের ইতিহাসকে লিখতে শিখেছে। অর্থাৎ এটার এই পুরো কবিতাটা যে পড়লাম, কবিতাটার সারমর্ম কি বলতো, যে কবি চিন্তা করছেন এমন একটা দিন যেদিন তার মৃত্যু ঘটবে, যেদিন তিনি এই পৃথিবীতে থাকবেন না, তিনি প্রকৃতির মধ্যে অনুপস্থিত থাকবেন ঠিকই, কিন্তু প্রকৃতির যে নিত্য ঘটনাগুলো, এই যে চালতা ফুল ভেজা শিশিরের জলে, বা লক্ষ্মী প্যাঁচার গান গাওয়া, কিংবা খেয়া নৌকোগুলো চরের ধারে এসে মেশা, এই যে নিত্য যে গল্পগুলো আমরা আমাদের চারদিকে দেখি, যে ঘটনাগুলো দেখি, এই ঘটনাগুলো কিন্তু কখনোই থামবে না। এই একটা জিনিস যে এখানে বলছে তোমার দুটা জিনিসকে এখানে রিফ্লেক্ট করছে, একটা বলছে যে সভ্যতার ধ্বংস হয়, কিন্তু অপরদিকে কি চলে বলতো, সভ্যতার বিনির্মাণ চলে, অর্থাৎ সভ্যতা একদিকে যেরকম ক্ষয়িষ্ণু, অন্যদিকে চলে তার বিনির্মাণ। সভ্যতা একদিকে ধ্বংস হচ্ছে, নতুন নতুন সভ্যতার আবার জন্ম হচ্ছে, অর্থাৎ মানব সভ্যতা কখনো থেমে যায় না, এই একটা কথা বলছে। দ্বিতীয়ত কি বলছে বলতো, এই যে মানুষ স্বপ্ন দেখার প্রবৃত্তির কথা বলছে, পৃথিবীতে একটা মানুষ না থাকলে অন্যদের কি আসলে স্বপ্ন দেখায় কোনো ধরনের বাধা সৃষ্টি হয়? হয় না তো। আজকে কেউ মারা গেল তার জন্য হয়তো আমরা একটু আফসোস করি, কিন্তু আমাদের জীবনের যে স্বপ্ন এগুলো কিন্তু থেমে থাকে না, স্বপ্ন চিরন্তন, মানুষ সারা জীবন স্বপ্ন দেখবে, অর্থাৎ মানুষের যে স্বপ্ন এবং সভ্যতার যে ধ্বংস এবং বিনির্মাণের যে খেলা চলে প্রকৃতিতে, এই দুইটা জিনিস কি মোটা দাগে পুরো কবিতাটায়
রিফ্লেক্ট করা হচ্ছে, ঠিক আছে। এটাই হচ্ছে জীবনানন্দ দাশের জীবন দর্শন ছিল, এবং পুরো কবিতাটার মাধ্যমে জীবনানন্দ দাশের কিন্তু একটা গভীর জীবন দর্শন এবং তোমার জীবন চেতনা প্রকাশিত হয়েছে। প্রত্যেকটা শব্দের অর্থ ধরে পড়ে দিয়েছে, আশা করি কোনো ধরনের সমস্যা হবে না। শুধু এই দুটো জিনিস মনে রাখবে, সভ্যতার কথাটা এবং স্বপ্নের কথাটা, ঠিক আছে। ঠিক আছে, শব্দার্থগুলো আমি সবগুলোই হচ্ছে পড়িয়ে দিয়েছি তোমাদেরকে, সব অর্থ ধরে ধরে, আশা করি আর কোনো ধরনের সমস্যা থাকবে না। লাইন বাই লাইন বুঝিয়ে দিয়েছি। কবিতাটা আরেকবার তোমরা ভালো করে পড়ে ফেলবে, পুরোটাই বুঝতে পারবে। এরপর দেখো আমরা পাঠ পরিচিতিতে চলে যাই। পাঠ পরিচিতিতে যেটা বললাম ওটাই বলা হয়েছে, সভ্যতা একদিকে যেমন ক্ষয়িষ্ণু, অন্যদিকে চলে তার বিনির্মাণ। মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু প্রকৃতিতে থাকে চিরকালের ব্যস্ততা। মাঠে থাকে চঞ্চলতা, চালতা ফুলের পরে শীতের শিশির। লক্ষ্মী প্যাচকের কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গল বার্তা। খেয়া নৌকা চলে নদী নালাতে, অর্থাৎ কোথাও থাকে না সেই মৃত্যুর রেশ। ফলে মৃত্যুতেই সব শেষ নয়, পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না। প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে, কিন্তু এ জগতে সৌন্দর্যের মৃত্যু নেই, মানুষের স্বপ্নেরও মৃত্যু নেই। অর্থাৎ যেটা এতক্ষণ বললাম যে মানুষের স্বপ্ন এবং পৃথিবীর যে সৌন্দর্য, এগুলোর কোনো মৃত্যু নেই। পৃথিবী তার দৈনন্দিন কাজ, তার নিত্য কাজ করে চলেছে, কিন্তু কি হয় বলতো, মানুষ চলে যায়, মানুষের স্বপ্ন রয়ে যায়, স্বপ্নগুলো তার কর্মের মাধ্যমে বেঁচে থাকে। এটাই বলা হয়েছে কবিতায়। আশা করি তোমাদের আর কোনো প্রবলেম নেই। এই ছোট্ট একটা কবিতা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কবিতা তোমাদের জন্য, তোমরা সবাই ভালোভাবে পড়ে নিবে, এবং হচ্ছে এখান থেকে কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন আসে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। এভাবেই পড়বে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।